প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। গতদিন আমাদের নির্ধারিত যে ক্লাস ছিল সেটি ছিল তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায়। তো সেখান থেকে আমরা শুরুতেই, যেহেতু প্রথম ক্লাস ছিল, আমরা কিছু আনুষঙ্গিক বিষয়ে আলোচনা করেছিলাম। আর বিষয় থেকে আলোচনা করেছিলাম তথ্য প্রযুক্তির যে বর্তমান ট্রেন্ড, এবং একই সাথে হার্ভার্ড মার্শাল ম্যাকলুহান, যিনি বিশ্বগ্রামের স্বপ্ন দেখেছিলেন, তার সম্পর্কে একটু আলোকপাত করেছিলাম। আজকে আমরা সেই ধারাবাহিকতা বলতে পারো যে সেই ক্লাসেরই এক্সটেনশন আলোচনা করব, যে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার ক্ষেত্রে যে সমস্ত উপাদান বিবেচনা করা হয় সেগুলি সম্পর্কে। আমাদের বর্তমান সময়ে আমরা তথ্য প্রযুক্তির যে ট্রেন্ড দেখতে পাচ্ছি, তো সেখান থেকে আমরা ধারণা করতে পারবো যে আসলে বিশ্বগ্রাম প্রতিষ্ঠা হওয়ার স্বপ্ন কি সত্যি ছিল, নাকি আসলে এটি কখনোই হবে না, কিংবা অনেকটুকু এগিয়েছে কিনা। আমাদের অনেক বইতে আমি দেখেছি যে এই বিষয়টা অনেকটা ধোঁয়াশা এই উপাদানগুলোর ক্ষেত্রে। মূলত তোমরা মনে রাখবে যে উপাদানগুলো আমরা এখানে বিবেচনা করব, সেগুলো কতটুকু বাস্তবায়ন হচ্ছে এবং কিভাবে বাস্তবায়ন হচ্ছে, সেই ট্রেন্ড তোমাকে খেয়াল রাখতে হবে। এবং আমরা দেখব যে তথ্য প্রযুক্তির মাধ্যমে কিভাবে পুরো পৃথিবীকে একটি গ্রামে রূপান্তর করা যায়। বলা যায় যে পুরো পৃথিবীটাই একটি গ্রাম হয়ে যাবে, যে গ্রামে সবাই সবাইকে চিনবে, জানবে, সবাই সবার তথ্য শেয়ার করতে পারবে, সবার ডেটা শেয়ার করতে পারবে, এবং একই গ্রামে বসবাস করার কারণে প্রত্যেকের অবস্থায় আগের তুলনায় অনেক বেশি সমৃদ্ধ হবে, সেটা অর্থনৈতিক হোক, সামাজিক হোক, কালচারাল হোক, সব দিকেই। এবং সেই বিশ্বগ্রাম প্রতিষ্ঠা হলে বিশেষ করে বাংলাদেশের মতো যে দেশগুলো আছে, যাদের জনসংখ্যা বেশি, আয়তন ছোট এবং প্রাকৃতিক সম্পদ কম, সেই সমস্ত দেশগুলো কিভাবে এই বর্তমান তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উন্নত দেশগুলোর সহায়তায় নিজেদের আর্থিক, সামাজিক, সাংস্কৃতিক এবং শিক্ষা দীক্ষা, প্রযুক্তিগত জ্ঞান সব থেকেই নিজেদেরকে উন্নত করতে পারে। তো আমরা ক্লাস শুরু করতে চাই। সেক্ষেত্রে আমি তোমাদের সবার মনোযোগ আকর্ষণ করতে চাই। আমরা যদি দেখি, এখানে দেখতে পাই যে আজকে আমাদের প্রথম অধ্যায় থেকে আলোচনা হবে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। এক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে গত ক্লাসের এক্সটেনশন বলতে পারো, সেক্ষেত্রে বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট উপাদানসমূহ আসলে কি কি। তোমাদের এই উপাদানগুলো তোমাদের সিরিয়ালি মনে রাখতে হবে এমন কোনো বিষয় নাই, তবে মনে রাখতে পারলে ভালো। আর এই উপাদানগুলো বিবেচনা করার ক্ষেত্রে আমরা আরো অনেক উপাদান আছে, তো প্রধানতম উপাদানগুলো হচ্ছে এই উপাদানগুলো কতটুকু আমাদের সমাজে, আমাদের দেশে বা বর্তমান বিশ্বে বা কোথায় কোথায় কার্যকর হচ্ছে, ফলে বোঝা যাবে যে বিশ্বায়নটি আসলে কতদূর এগিয়ে যাচ্ছে বা আদৌ যাচ্ছে কিনা। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এখানে দেখি, আমি একটু বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে এখানে কানাডিয়ান দার্শনিক এবং লেখক হার্ভার্ড মার্শাল ম্যাকলুহান, উনি দুইটি বই লিখেছেন। একটি বই হচ্ছে দ্য গুটেনবার্গ গ্যালাক্সি, দ্য মেকিং অফ টাইপোগ্রাফিক ম্যান, এটা 1962 সালে প্রকাশিত হয়। আর তার আরেকটি বই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, দ্য এক্সটেনশনস অফ ম্যান। এই
দ্য এক্সটেনশন অফ ম্যান, এই 64 সালে প্রকাশিত এই বইটিতেই প্রথম তিনি গ্লোবাল ভিলেজের ধারণা উত্থাপন করেন। তো তখন কারোর মাথায় এই বিষয়টা আসে নাই। তিনি ভাবছিলেন যে মানব দেহের অঙ্গ সঞ্চালনের মতোই, যদি এটা মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মতোই পৃথিবীটা এরকম একটা কোনোভাবে কানেক্টেড থাকতো, তাহলে পুরো পৃথিবীটা একটা গ্রাম হয়ে যেতে পারত। তো একটা গ্রাম হয়ে গেলে গ্রামের মধ্যে যে ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়, তো সেটি সবাই পেত, আর সেই গ্রামের প্রত্যেক বাসিন্দাই তার নিজের অবস্থার পরিবর্তন ঘটাতে পারত। তো সেক্ষেত্রে আমরা দেখতে চাই যে তার সেই স্বপ্ন কতদূর এগিয়েছে, এবং তার সেই স্বপ্ন এগোনোর ক্ষেত্রে যে উপাদানগুলো কাজ করবে সেই উপাদানগুলো আমরা বিবেচনা করতেছি। আমরা দেখবো এখন যে সেই উপাদানগুলো আসলে কতদূর কি অবস্থায় আছে, কিভাবে যাচ্ছে, বা আমাদের দেশে এটা কতদূর আছে, যেহেতু প্রেক্ষিত বাংলাদেশ এখানে আছে। তো সেক্ষেত্রে আমরা দেখতে চাই যে আমাদের প্রথম যে পয়েন্টটি ছিল সেটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থায় মূলত আসলে আজকের পৃথিবীকে ছোট করে আনছে আমাদের চলা বলায়। আমি যে কোনো কাজে সংশ্লিষ্ট হতে পারছি এই যোগাযোগ ব্যবস্থার যে উন্নতি সেটি। কিন্তু এই যোগাযোগ ব্যবস্থা আবার তোমরা ভেবো না যে এটা তোমার এলাকার কোনো রাস্তার কথা বলা হচ্ছে, তা কিন্তু না। এখানে বলা হচ্ছে তথ্য প্রযুক্তি যোগাযোগের ক্ষেত্রে। তথ্য প্রযুক্তি যোগাযোগের ক্ষেত্রে আমরা যে যোগাযোগ ব্যবস্থার কথা বলছি, কমিউনিকেশন সিস্টেম, এখানে সাধারণত 3 ধরনের যোগাযোগ ব্যবস্থা দেখা যায়। এক ধরনের যোগাযোগ ব্যবস্থা হচ্ছে টেলিফোন, মানে তার সহ যোগাযোগ ব্যবস্থা। আরেক ধরনের যোগাযোগ ব্যবস্থা তথ্য প্রযুক্তি যোগাযোগ ব্যবস্থা, তার বিহীন যোগাযোগ ব্যবস্থা। আরেক ধরনের যোগাযোগ ব্যবস্থা প্রত্যক্ষ যোগাযোগ ব্যবস্থা। তো আমরা যখন এই টেলিযোগাযোগ ব্যবস্থার কথা ভাবি, সেটি অনেকটাই হচ্ছে মানে ভিজুয়ালাইজ না, মানে টেলিফোন যোগাযোগ ব্যবস্থাটায় একজন আরেকজনকে আমরা দেখতে পাই না, কিন্তু যোগাযোগটা দ্রুত গতিতেই হয়। তবে তথ্য প্রযুক্তির যোগাযোগটা হচ্ছে সবচেয়ে কার্যকরী বর্তমান সময়। এখানে ধরো যে ভিডিও কনফারেন্সিং হচ্ছে, বা মিটিং হচ্ছে, এখানে সেমিনার হচ্ছে, সিম্পোজিয়াম হচ্ছে, মুহূর্তের মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যে কেউ শত শত বা হাজার একসাথে একটা কনফারেন্সে যোগ দিতে পারছে মুহূর্তের মধ্যে। এই যে যোগাযোগ ব্যবস্থা, তো এটা যদি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে 10 জন লোক 10 প্রান্তে বসে যদি যোগাযোগ করতে পারে, হাসাহাসি করতে পারে, গল্প করতে পারে, তাহলে তো বলাই যায় যে আসলে পৃথিবীটা একটা গ্রামের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা বলতে পারি যে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যে অভূতপূর্ব পরিবর্তন, সেক্ষেত্রে এই যে ম্যাকলুহান তার যে স্বপ্ন ছিল সেটি অনেকটাই বাস্তবায়নের পথে। এখানে আরেকটি কথা বলা যায়, সেটা হচ্ছে বর্তমান সময়ে যোগাযোগ ব্যবস্থার উন্নতির একটি অন্যতম হচ্ছে যে বাংলাদেশে ট্রেন এখন কোথায় আছে। ট্রেন রাস্তায় চলছে, ট্রেন লাইনে চলছে, কিন্তু আমি জানতে চাই যে আমি যে স্টেশন থেকে উঠবো সেখানে ট্রেনটা কত দূর আছে আসার জন্য। আমি ঘরে হয়তো বসে আছি, সেক্ষেত্রে আমি এটা মেসেজ করলে জিপিএস পদ্ধতিতে, যাকে বলা হয় যে গ্লোবাল পজিশনিং সিস্টেম, মানে স্যাটেলাইটের মাধ্যমে সহজেই নির্ণয় করা যায় ট্রেনটি এখন কোথায় আছে, এবং সাথে সাথে আমাকে জানিয়ে দেওয়া হবে। তো এই যে সুযোগ, এই সুযোগটি তথ্য প্রযুক্তির কল্যাণে এসেছে। তা আমরা বলতে পারি যে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার ক্ষেত্রে ম্যাকলুহানের যে স্বপ্ন ছিল, সেক্ষেত্রে এই যোগাযোগ ব্যবস্থায় অনেকখানি বাস্তবায়ন করছে, এবং আগামী দিনগুলোতে এই যোগাযোগ ব্যবস্থা আরো নিখুঁত এবং আরো অ্যাকুরেট হওয়ার সম্ভাবনা বেশি। তো নেক্সট আমরা যদি চিন্তা করি, আমরা বলতে পারি যে কর্মসংস্থানের কথা বলা হচ্ছে। কর্মসংস্থান তো মানুষ চলতে পারবে না, প্রত্যেকেরই কাজ দরকার, প্রত্যেক মানুষেরই বেঁচে থাকার জন্য অবলম্বন দরকার। তো এক গ্রামেই বসবাসকারী মানুষ প্রত্যেকেই যদি কাজ থাকে, তাহলে তার জীবন সমৃদ্ধ হবে, সুন্দর হবে। এখন প্রশ্ন হচ্ছে যে যেহেতু পুরো পৃথিবীটাকে একটা গ্রাম হতে হবে, তো আমি যদি বাংলাদেশে বসে, এখানে বসে, আমার ঘরে বসে আমি যদি মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো কাজ করতে পারি,
তাহলে কি আমার সেখানে যাওয়ার দরকার আছে? দরকার নেই। আমি যদি এখানে বসেই ঘরে বসেই বেতন পাই কাজের, প্রয়োজন আছে? প্রয়োজন নেই। আমি যদি কোনো চাকরি না করি, আমি স্বাধীনভাবে কোনো কিছু করতে চাই, তো আমি যদি আউটসোর্সিং করতে চাই, যে আমাকে একটা কাজের অর্ডার দেওয়া হলো যে আপনি এতগুলো ফর্ম ফিল আপ করে দিবেন, আমি ঘরে বসে করে দিলাম, আমার পেমেন্ট চলে আসলো আমার ব্যাংকে, আমার অ্যাকাউন্টে। তো সেটা তো এখন হচ্ছে বাংলাদেশে একটা বিরাট অংশ আউটসোর্সিং এর মধ্যে আছে এখন। এবং আমাদের যে অর্থনীতিবিদ আছেন তারা বলছেন যে এই করোনাকালে আমাদের অর্থনীতি যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা ফিল আপ করার জন্য যদি আউটসোর্সিং এ ভালো কাজ আসে আমাদের দেশে অনেক, এবং আউটসোর্সিং এর কাজগুলো যে সমস্ত প্রতিষ্ঠান নিয়ে আসে তারা যদি সত্যি সত্যি আমাদের কর্মসংস্থানের কথা চিন্তা করে, ভালো কথা চিন্তা করে, নিজেদেরকে শুধু ব্যবসার কথা চিন্তা না করে, তাহলে অবশ্যই আমাদের ব্যাপক কর্মসংস্থান হতে পারে। এবং বাংলাদেশের মতো যে সমস্ত দেশগুলোতে অনেক জনসংখ্যা বেশি, সেই সমস্ত দেশের ছেলেমেয়েরা যারা বেকারত্বের মধ্যে আছে, তারা যদি এরকম আউটসোর্সিং এর কাজগুলো করতে পারে ঘরে বসে এবং ঠিকমতো পেমেন্ট পায়, তাহলে তো আমরা বলতেই পারি যে নিশ্চিত আমরা একই গ্রামে আছি, আমরা ম্যাকলুহান স্যারের সেই স্বপ্ন সেটা বাস্তবায়নের পথে আছি। তো কর্মসংস্থান, আমাদের তথ্য প্রযুক্তি আমাদের এই কর্মসংস্থানের ব্যাপক দ্বার উন্মুক্ত করে দিয়েছে। যদি ন্যূনতম যোগ্যতা আমাদের থাকে কাজ করার মতো, অবশ্যই এই জগতে, এই ইন্টারনেট জগতে, এই সাইবার জগতে কাজ পাওয়া কোনো ব্যাপার না। তুমি চাকরি করতে চাও, জবও সার্চ করতে পারবা এখান থেকে আউটসোর্সিং এর কাজ করতে পারো, অথবা তুমি তথ্য প্রযুক্তির মাধ্যমে আমাদের দেশে যে দক্ষ উদ্যোক্তা তৈরি হয়েছে, যেমন ধরো যে আমাদের গ্রামে একজন মহিলা, উনি ওনার স্বামী নিয়ে অ্যাক্সিডেন্টে মারা গেছেন, উনি বিকাশের একটা অ্যাকাউন্ট নিয়েছেন, এজেন্ট নিয়েছেন, উনি এটা দিয়ে খুব ভালোভাবে চলছেন। তো এটা তো আসলে একটা উদ্যোক্তা চিত্র, মহিলা যে কোনদিন কল্পনাই করতে পারেননি যে উনি কোনোদিন উদ্যোক্তা হতে পারবেন। তো আমাদের এই তথ্য প্রযুক্তি আমাদের এই সুযোগটি এনে দিয়েছে, এবং যেটি এই বিশ্বগ্রাম প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের সেই স্বপ্নকেই বাস্তবায়নের ইঙ্গিত দিচ্ছে। শিক্ষা ছাড়া কোনো জাতি, ব্যক্তি, গোষ্ঠী কখনোই কি তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে পারবে? সম্ভব না। আজকে শিক্ষার ক্ষেত্রে তথ্য প্রযুক্তি আমাদের সামনে যে প্রশস্ত দুয়ার খুলে দিয়েছে, তুমি ঘরে বসে এমন কোনো বিষয় নাই যে তুমি চাইলে পড়তে পারবে না, সংগ্রহ করতে পারবে না, এরকম কোনো কিছু নাই। কিন্তু পাঠ্যপুস্তক থেকে আমাদের পিডিএফ চলে আসলো, লেখাপড়ার পিডিএফ থেকে ভিডিও, অডিও, এখন অডিও পাওয়া যাচ্ছে বিভিন্ন উপন্যাসের, যা আমার হয়তো সময় নেই উপন্যাস পড়ার, সেক্ষেত্রে একজন পড়ে আমাকে শোনাবে। উইকিপিডিয়াতে সেখানে যে কোনো বিষয়ের উপরে তুমি লেখাপড়া করতে পারবা, তোমরা লেখাপড়া করতে পারবা। এবং উইকি হচ্ছে একটি হাওয়াইন ভাষার শব্দ। হাওয়ান ভাষায় উইকি বলতে বোঝায় যে গুটি গুটি পায়ে হেঁটে চলা। এই নামটা ওই কারণে দেওয়া হয়েছে উইকিমিডিয়া এবং মিডিয়ার ক্ষেত্রে, আর লেখাপড়ার ক্ষেত্রে উইকিপিডিয়া এই জন্য নাম রাখা হয়েছে যে এটি ছোট ছোট কন্টেন্ট নিয়ে বিভিন্ন ব্যক্তির সমৃদ্ধ একটা বিরাট ভ্রাম্যমান লাইব্রেরি হয়ে গেছে। এখান থেকে যে কোনো উপাদান, যে কোনো কন্টেন্ট যে কেউ যে কোনো সময় পড়তে পারে, লিখতে পারে, নিতে পারে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এখানে যে কন্টেন্ট বা এখানে যে প্রবন্ধ এখানে যে লেখাগুলো আছে, এগুলো হচ্ছে বস্তুনিষ্ঠ, এবং এইখানের কোনো প্রবন্ধের উপর কারো কোনো প্রশ্ন থাকার সুযোগই নেই, অত্যন্ত নির্ভুল। এমনকি তোমরা যদি চাও নিজেরা লিখতে, তাহলে আমি বলবো যে তোমরা এখানে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করবে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে, তারপরে এখানে তুমি লিখতে পারো। এবং অন্যরা লিখছে, সেখানে যদি তোমার কোনো দ্বিমত থাকে বা তুমি কোনো নতুন কোনো মতামত দিতে চাও, সেক্ষেত্রেও তুমি সেখানে সম্পাদনা করার সুযোগ আছে। এরপর হচ্ছে আমাদের স্বাস্থ্য ও চিকিৎসা। স্বাস্থ্য চিকিৎসা মানুষের মৌলিক অধিকার, মৌলিক বিষয়, মৌলিক বিবেচনার বিষয়। তো এই স্বাস্থ্য ও চিকিৎসার ক্ষেত্রে আজকে তথ্য প্রযুক্তি আমাদের সামনে যে সুযোগ
এনে দিয়েছে যে টাকা হলে মানুষ চিকিৎসা নিতে পারে না, কিন্তু আজকে টাকা থাকলে সে ঘরে বসেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারে। এবং পৃথিবীর উন্নত অনেক দেশের হাসপাতালগুলো প্রত্যেক রোগীর জন্য যে ডাটাবেস তৈরি করছে, আমরা তো এখনো সেই পর্যায়ে যেতে পারিনি, বা আমাদের মতো দেশগুলো যেতে পারেনি তাদের সম্পদের সীমাবদ্ধতার কারণে। কিন্তু উন্নত দেশগুলোতে যে প্রত্যেক রোগীর স্বাস্থ্য ডাটা সংগ্রহ করা হচ্ছে, আর এই যে অনলাইন ভিত্তিক বা তথ্য প্রযুক্তি ভিত্তিক যে টেলিমেডিসিন সেবা, সেটি বাংলাদেশে প্রথম চালু হয়েছে যশোরে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে। সেখানে যে কেউ 100 টাকা দিয়ে ঢাকার আয়শা মেমোরিয়াল যে হাসপাতাল আছে সেখানে বিশেষজ্ঞ ডাক্তারগণকে নিজেকে দেখাতে পারেন এবং স্কাইপের মাধ্যমে কথা বলতে পারেন এবং চিকিৎসা সুবিধা নিতে পারেন। এটি প্রথম যশোরে চালু হয়। বর্তমানে সমস্ত 22টি ইউনিয়ন তথ্য কেন্দ্রের মাধ্যমে এই স্কাইপের মাধ্যমে এই চিকিৎসা দেওয়া হচ্ছে। এটি আমরা কখনো কল্পনা করতে পারিনি। এটি তথ্য প্রযুক্তির অবদান। তো সেক্ষেত্রে আমরা বলবো যে চিকিৎসার দিক থেকেও তো তাহলে অনেকটাই এগিয়ে যাচ্ছে। আমরা হয়তো এগোতে পারছি না, কিন্তু অন্য দেশগুলো অনেকটা এগিয়ে গিয়েছে। যে গবেষণা ছাড়া কোনো জাতি কখনোই তার ব্যাপক জনগোষ্ঠীর জন্য দ্রুত ভাগ্য পরিবর্তনের জন্য কোনো কিছু করতে পারে না। আসলে গবেষণায় সমৃদ্ধ যে জাতি, সেই জাতি তার জনগোষ্ঠীর জন্য অনেক দ্রুততর সময় অনেক কিছু করতে পারে। তো তথ্য প্রযুক্তি আজকে আমাদের সেই গবেষণার দ্বারকে উন্মুক্ত করে দিয়েছে। এখানে পৃথিবীর বিভিন্ন দেশের গবেষকরা নিজেদের মধ্যে বসে নিজেদের গবেষণার বিষয় নিয়ে আলোচনা করতে পারেন, তথ্য আদান প্রদান করতে পারেন, শেয়ারিং করতে পারেন এবং প্রয়োজনে সহযোগিতাও নেওয়া যেতে পারে। যারা নবীন গবেষক আছে তারা সিনিয়র গবেষকদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ, দিক নির্দেশনা নিতে পারেন যে কোনো সময়। তারপর আমরা দেখতে পারি যে আমাদের যে অফিস আদালত আছে চলছে, সেই অফিস আদালতগুলো ছিল আমাদের সবসময় এটি শারীরিক উপস্থিতির মাধ্যমে। তবে এই করোনাকালে আমরা দেখলাম যে অফিস উপস্থিত না হয়ে অফিস করা সম্ভব। এর আগে বাংলাদেশ সরকার একটি উদ্যোগ নিয়েছে, যেটা হচ্ছে ই-নথি। সেই ই-নথিতে তার অন্যতম স্লোগানই হচ্ছে এরকম, অফিস উইদাউট পেপার। যে আমি যদি কোনো অফিসের কর্তা ব্যক্তি হই, আমি যেখানেই থাকি সেখান থেকে আমি যে কোনো ফাইল স্বাক্ষর করতে পারবো। যে কোনো কাজ, আমি বিদেশে গেলাম আমার জন্য আটকে থাকবে এমন না। তার মানে হচ্ছে তথ্য প্রযুক্তির মাধ্যমে কোনো ব্যক্তি তার ঘরে বসেও সে অফিস চালাতে পারবে, এটি সম্ভব। এখন এই করোনাকালে প্রতিদিন অসংখ্য ভার্চুয়াল মিটিং হচ্ছে, সিদ্ধান্ত হচ্ছে এবং অফিস আদালত চলছে, যেখানে এই শারীরিক উপস্থিতির কোনো দরকার নেই। এবং অফিসগুলো যে উন্নত মানের সফটওয়্যার ব্যবহার করছে, সেগুলোর মাধ্যমে ঘরে বসেই অত্যন্ত সহজেই অফিস পরিচালনা করা সম্ভব এবং অফিসের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা সম্ভব। তো এটি আমাদের দেশে বেশ ভালোভাবেই শুরু হয়ে গেছে এবং বলা যায় যে তোমার প্রিয় কলেজ, সরকারি কলেজ, এখানেও সেটি চালু হয়ে গেছে। আমাদের বিভাগীয় প্রধানগণ যে যেখানে থাকছেন, আমাদের শিক্ষকগণ যে যেখানে থাকছেন, যেখানে অবস্থান করছেন, চাইলে মুহূর্তের মধ্যেই আমাদের অধ্যক্ষ মহোদয় তাদের যে কোনো কাজে নির্দেশ দিতে পারেন এবং সেই কাজ করে নিতে পারেন। মানে অফিস চলছে যে যেখানেই থাক। এই করোনাকালে এটি আমরা দেখলাম এবং এই অভিজ্ঞতা আমাদের অর্জিত হয়েছে। তো তাহলে বলা যায় তো বিশ্বগ্রামের অনেকটাই এখানে অর্জিত হয়েছে অন্তত এই করোনাকালে। তারপর আমরা যদি দেখি, আমরা বলতে পারি যে আমাদের যে বাসস্থান মানুষ যেখানে বসবাস করে, তো বর্তমান সময়ে এরকম আছে যে আমি যদি থাকি এক জায়গায়, বাসস্থান আমার আরেক জায়গায়, কেমন হবে? আমি আছি বাংলাদেশে, কানাডার সাথে কথা বলছি, অস্ট্রেলিয়াতে বন্ধুর সাথে কথা বলছি, নিউজিল্যান্ডে বান্ধবীর সাথে কথা বলছি, আর আমি যেখানে আছি সেখানে আমার বাড়িটা হচ্ছে একটা ভার্চুয়াল বাড়ি।
সেই ভার্চুয়াল বাড়ির সবকিছুই হচ্ছে পরিবারই। এখানে সবকিছুই আমার বাড়ির সবকিছুই হচ্ছে রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত, সবকিছুই। এমনকি আমার ঘরের যে লক আছে সেই লকটাও রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত। মানুষ যে যেখানেই থাকুক কিন্তু মনে হবে যে একই গ্রামে বসবাস করছে। এরপরের পয়েন্ট হচ্ছে আমাদের কাছে যে ব্যবসা বাণিজ্য। একটা সময় ছিল যখন আমাদের দেশে সওদাগরেরা নৌকা করে বাণিজ্য করতে যেত। এমনকি আমরা অনেক গল্প কবিতায় দেখেছি যে রাজা বাণিজ্যে গেছে, রাজার ছেলে বাণিজ্য গেছে বহুদিন ফিরছে না, জানা যায় না যে তারা বেঁচে আছে কিনা মারা গেছে। কিন্তু আজকে ভাবো যে তুমি ঘরে বসেই তুমি যা চাও তুমি তাই পেতে পারো। amazon.com, alibaba.com এরকম যে অনলাইন ওয়েবসাইটগুলো আছে যারা 24 আওয়ার্স 7 ডেজ সেবা দিয়ে যাচ্ছে। তুমি কোন জিনিস কিনতে চাও সে ঘরে বসে। ই কমার্স, আমাদের ই ব্যাংকিং, আমাদের জীবনযাত্রায় যে ব্যাপক পরিবর্তন এসেছে সেটা আমি তো কখনো ভাবিনি যে এরকম অনলাইনে বসে ঘরের বিছানার চাদর পর্যন্ত ঘরে বসে পাওয়া যাচ্ছে। ওকে যেতে হচ্ছে না, কোনো মার্কেটে যেতে হচ্ছে না, পুস্তকালয়ে যেতে হচ্ছে না, আমি ঘরে বসে সব পেতে পারি। সম্প্রতি আমি পড়ছিলাম যে amazon.com সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের পণ্য ডেলিভারি দেওয়ার জন্য দ্রুত গতিতে কাস্টমার সেবা আর অধিকতর উন্নত করার জন্য তারা ড্রোন ব্যবহার করবে। অবাক বিষয়। আমি অনেক চিন্তা করছিলাম, কিন্তু আমাকে বিশ্বাস করতে হয়েছে যে হ্যাঁ এটা হয়তো সম্ভব, এবং সম্ভব ভালোভাবেই সম্ভব হবে। তো এই যে ই কমার্স, ই ব্যাংকিং, ই শপিং, অনলাইন শপিং, এই যে অনলাইন মার্কেটিং, এই যে ই কমার্সের মতো যে সেবা আমাদের দেশে চালু হয়ে গেছে, আমাদের দেশের দারাজ, ইবে, তো এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে যথাযথ উপায়ে কোনো বিশৃঙ্খলা ছাড়াই এই ব্যবসা বাণিজ্যের কাজ সম্পন্ন করা যাচ্ছে। যেমন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এর মাধ্যমে সেটি সম্ভব হয়েছে এই তথ্য প্রযুক্তির মাধ্যমে। তো এরপরে হচ্ছে আমাদের যে তথ্য প্রযুক্তির কল্যাণে সংবাদপত্র। আমরা দেখতে পাচ্ছি যে অমুক জায়গায় আগুন লাগছে, সেটা এখনই বসে দেখতেছি। এটি ভাবা যেত। তো এখন মুহূর্তের মধ্যেই আমরা 24 আওয়ার্স প্রতি সেকেন্ডের সংবাদ আমরা দেখতে পাচ্ছি, এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউ। উপরন্তু আমাদের এখানে বর্তমানের সময়ে যে গণমাধ্যম, মাস মিডিয়া, সেটি ভূমিকা পালন করছে আমাদের সামাজিক এই যোগাযোগ মাধ্যমগুলো, ফেসবুকের মতো মাধ্যমগুলো, ইউটিউবের মতো মাধ্যমগুলো, যেখান থেকে লাইভ স্ট্রিম হচ্ছে এবং আমাদের চ্যানেলগুলো লাইভ স্ট্রিম করতে পারছে। বলা যায় যে সংবাদপত্রের জগতে, সংবাদের ক্ষেত্রে এখন আর কোনো মানুষকে অপেক্ষা করতে হয় না। সন্ধ্যা 7টায় বিবিসি হবে, সেটা শুনবো। প্রতি মুহূর্তেই সম্ভব হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে, এবং সেটি মনে হয় প্রত্যেকের কাছেই, আমার কাছেও মনে হয় যে আমরা একই গ্রামে আসলে আছি। সেই গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে এটি একটি বিরাট অর্জন বলা যায়। পরের বিষয়টি হচ্ছে যে বিনোদন ও সামাজিক যোগাযোগ মাধ্যম। বিনোদনের ক্ষেত্রে তুমি, আমরা, আমি, তোমরা কি চাও যেটা তুমি ঘরে বসে পাবা। শুধু এই কারণে আমাদের দেশের যে সিনেমা হলগুলি সেগুলি বন্ধ হওয়ার পথে। দুটি কারণে। একটি হচ্ছে আমাদের যে সিনেমাগুলি ছিল সেগুলো মানসম্মত ছিল না, এক। আরটা হচ্ছে সেখানে পরিবেশ খারাপ ছিল, নষ্ট করে ফেলছিল নিজেরাই। আর আরেকটি হচ্ছে যে যেহেতু ঘরে বসেই আমি দেখতে পাচ্ছি, তাহলে আমি কেন বাইরে যাব, যেখানে গেলে সামাজিক সম্মানের ব্যাপার আছে, যেখানে গেলে হেনস্থ হওয়ার ভয় আছে, যেখানে গেলে ইফটিজিংয়ের শিকার হওয়ার ব্যাপার আছে, সেখানে আমি কেন যাব। তো ফলে মানুষ সিনেমামুখী হচ্ছে না, সিনেমা হলমুখী হচ্ছে না, আর ঘরে বসেই পৃথিবীর জগতের সকল বিনোদন যেহেতু উপভোগ করা যায়, তাহলে আমি কেন যাব। সেটিও সম্ভব হয়েছে এই তথ্য প্রযুক্তির কল্যাণে। সামাজিক যোগাযোগের ক্ষেত্রে
এটা তো আর বলার অপেক্ষা রাখে না যে এটি কি পরিবর্তন এনেছে আমাদের জীবনে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ভিমিও, এই সমস্ত মানে মানে সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের জীবনকে আষ্টে পৃষ্ঠে জড়ায় রেখেছে। এবং কিছু কিছু মানুষের মধ্যে এটা এমন হয়ে গেছে যে এটা নেশায় পরিণত হয়েছে। আমি সেদিন একটি প্রতিবেদন দেখছিলাম এবং বোঝার চেষ্টা করছিলাম যে কারা সবচেয়ে বেশি স্ট্যাটাস দেয়, কোন দেশের লোকেরা। তো সেখানে আমি দেখলাম মেক্সিকো এদিক থেকে দক্ষিণ আমেরিকার সেরা। সেখানের লোকজন, পুরুষ এবং মহিলা উভয়ই, তারা এত বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থিত থাকে যে ভাত খাবার খাওয়ার পরে কলের থেকে এক গ্লাস পানি নিয়ে আসলো, এটার জন্য একটা স্ট্যাটাস বেশি, আমি কলের থেকে পানি নিয়ে আসলাম। তো এই হচ্ছে তাদের অবস্থা। তো আমাদের দেশে কিছু পাগল আছে, তারা এরকমই আর কি, যে বাজারে গেলাম স্ট্যাটাস দিলাম, সাইকেল চালালাম স্ট্যাটাস দিলাম, কলা গাছে উঠলাম স্ট্যাটাস দিলাম। এই ছাগলামি আমাদের জীবন থেকে মূল্যবান সময়গুলো নষ্ট করছে। মনোবিজ্ঞানীরা বলে থাকেন যে কারা সাধারণত এই সমস্ত কাজ করে, একাকিত্ব বোধ করে, হীনমন্যতায় ভুগে, তারা সাধারণত এরকম কথায় কথায় খাবারের পোস্ট দেওয়া, কথায় কথায় রাস্তায় ঘুরতে যাওয়ার পোস্ট দেওয়া, কথায় কথায় এই গেলাম, বাসতলায় গেলাম, গাছতলায় গেলাম, পুকুর পাড়ে গেলাম, এর পোস্ট দিলাম, মানে মনে হলে তাই দিলাম। মানে হচ্ছে এটা হচ্ছে এক ধরনের হীনমন্যতায় ভোগার লক্ষণ। তো বলছিলাম বিনোদন এবং সামাজিক যোগাযোগের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির যে অবদান সীমাহীন, এবং সেটিতে মাশাআল্লাহ আমরা পৃথিবীর অন্যতম, এবং ঢাকা হচ্ছে এই ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে বিশ্বের দ্বিতীয়। সামাজিক যোগাযোগের কথা এবার আমরা আলোচনা করতে চাই যে সাংস্কৃতিক বিনিময়। সাংস্কৃতিক বিনিময়টা হচ্ছে সংস্কৃতি, এটাকে বলে নেই যে প্রত্যেক জাতি, গোষ্ঠী, জনগোষ্ঠীর দীর্ঘদিনে গড়ে ওঠা তার চাল চলন, আচার ব্যবহার, খাবার দাবার, পোশাক পরিচ্ছদ, তার জীবনবোধ, সেগুলো হচ্ছে তার সাংস্কৃতিক অংশ। এবং যেহেতু সমাজ পরিবর্তনশীল, তাই তার সংস্কৃতি পরিবর্তনশীল। তো পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেক মানুষেরই কিছু মৌলিক সংস্কৃতি থাকে, আবার এর বাইরে আবার অন্য সমাজের সাথে মিথস্ক্রিয়া ঘটে। এই মিথস্ক্রিয়ার মধ্যে দিয়ে সে আবার নতুন সংস্কৃতি অভ্যস্ত হয়ে যায়। তা আমরাও, আমাদের সংস্কৃতিও সেরকমই পরিবর্তনশীল, এবং আমরা চাই যে যদি একটি বিশ্বগ্রামের একই গ্রামে বসবাস করি, তাহলে তো অন্যদের সংস্কৃতিও যাওয়া দরকার, ঢুকে পড়া আমাদের মধ্যে ঢুকে যাবে। ধরো বিবাহ পদ্ধতি ধরো যে আমাদের সমাজে একরকম, আবার এই ধরো জর্দানে একরকম, আবার যদি আমি ধরি যে চিলিতে একরকম। কিন্তু আমি যদি এই তথ্য প্রযুক্তির যুগে কানেক্টেড থাকি, তাহলে আমি জানতে পারবো যে আসলে চিলিতে কেমন, জানা সহজ হবে, বোঝা সহজ হবে। আমরা যদি এই সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে মানুষের সাথে মানুষের যে যোগাযোগ সেটা ঘটে সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে, তাহলে আমাদের মানসিক যে দূরত্ব সেটা অনেক অংশে কমে যাবে। মানুষের প্রতি যে কি বলবো, যে এক ধরনের অন্ধবিশ্বাস কিংবা অবিশ্বাস কিংবা কোনো জাতির প্রতি বিদ্বেষ ভাবপূর্ণ থাকা, যদি তাদের সংস্কৃতি জানা যায়, তাহলে বোঝা যাবে যে সত্যিকার অর্থে আসলে আমি যা পোষণ করি সেটা ঠিক কিনা। তো এই সাংস্কৃতিক বিনিময়টা, সাংস্কৃতিক বিশ্বায়ন বলা হয়, অনেক সময় বলে যে এটা হচ্ছে সাংস্কৃতিক বিশ্বায়ন। তো মানুষের যে মানসিক দূরত্ব বা কালচারের দিক থেকে যে দূরত্ব, সেটা কমে যাচ্ছে। এবং আমরা বিভিন্ন দেশের বিভিন্ন কালচারে বুঝতে পারি। এখানে দুটি ছবি দেখতে পাচ্ছি। একটি হচ্ছে আমাদের পয়লা বৈশাখের। তো পয়লা বৈশাখের এরকম ছবি আমরা তো প্রতি বছরই দেখছি, কিন্তু 80 দশকের আগে এরকম ছিল না। তার মানে এই সংস্কৃতি আসলে পরিবর্তনশীল। তো সামনে হয়তো আরো পরিবর্তন আসতে পারে। তো এরকমই আরেকটা দেশের কালচার, যেটা আমরা যদি দেখি, সেখান থেকে আমরা শিখতে পারি। তো এই যে মিথস্ক্রিয়া, একটি ধর্মগোষ্ঠীর সাথে আরেকটা ধর্মগোষ্ঠীর সাথে, বা একটা জাতির সাথে আরেকটা জাতির, একটা অঞ্চলের সাথে আরেকটা অঞ্চলের মানুষের, সেই সাংস্কৃতিক বিনিময় আমাদের যে মানসিক যে দূরত্ব সেটাকে হ্রাস করে দিচ্ছে। এবং সেটা সম্ভব হচ্ছে আজকে এই তথ্য প্রযুক্তির জন্য। কোনোভাবেই সম্ভব হতো না যে এই কালচারাল চেঞ্জ, এটি আমাদের জীবনে অনেক বড় পরিবর্তন এনে দিয়েছে। আমাদের মধ্যে কারোর প্রতি হিংসা,
বিদ্বেষ, ঘৃণা, কাউকে ছোট ভাবা, কাউকে বড় ভাবা, কাউকে কালো, কাউকে সাদা, এই অর্থ পার্থক্য করা, সেগুলো থেকে আমাদেরকে অনেকটাই দূরে সরিয়ে গেছে। মানে কল্যাণকর পৃথিবী প্রতিষ্ঠায় যে বিশ্ব নাগরিক হওয়ার যে যোগ্যতা, সেটা অর্জনের পথে আমাদেরকে অনেকখানি সাহায্য করেছে এই কালচারাল অ্যাক্টিভিটিস। তো সেটা করেছে আমাদের তথ্য প্রযুক্তি। আর এই তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা যদি একটি বিশ্বগ্রাম কথা ভাবি, তাহলে যদি একই গ্রামের এরকম কালচার, সব কালচার সম্পর্কে সবাই সচেতন থাকে বা সবাই জানা থাকে, তাহলে কারোর প্রতি কারোর বিদ্বেষ থাকার কথা না, কারোর প্রতি কারোর অসম্মান থাকার কথা না, এবং সত্যি সত্যি পৃথিবীতে একটি গ্রামের দিকে এগিয়ে যাবে এবং যাচ্ছে। তো এই তথ্য প্রযুক্তির যে অবদান এবং বিশ্বগ্রাম প্রতিষ্ঠায় এই তথ্য প্রযুক্তি, তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের যে সম্ভাবনা দিকগুলো দেখিয়ে দিল, একটি গ্রামে বসবাস করার ফলে আমাদের কর্মসংস্থান, যোগাযোগ, শিক্ষা, গবেষণা, আমাদের কেনাবেচা, বিনোদন, আমাদের সংস্কৃতি, সব কিছুই আজ আমাদের হাতের মুঠোয়। এর অন্যতম কৃতিত্ব হচ্ছে তথ্য প্রযুক্তির। এবং মার্শাল ম্যাকলুহান যে স্বপ্ন দেখেছিলেন সেই 1962-তে, সেটি আজ 2020 সালে অনেকটাই বাস্তবায়নের পথে, এবং আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি। এবং আমি মনে করি উন্নত বিশ্বের দেশগুলো যদি নিজেদের সামর্থ্যকে ন্যূনতম অসমর্থ যে দেশগুলোর সাথে শেয়ার করে, তাহলে অনেক ভালো হয়। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা আলোচনা করেছিলাম উপাদানগুলি, বিশ্বায়নের ধারণার সাথে যে উপাদানগুলি আছে সেগুলো আমরা ধারাবাহিক আলোচনা করলাম। তোমরা একটি মনে রাখবা যে বিশ্বায়নের কনসেপ্ট প্রথম কে দিয়েছিলেন, কত সালে দিয়েছিলেন, তার লেখা 2টি বই আছে। বই দুটির নাম কি, এটি দরকার পড়বে। তারপরে হচ্ছে বিশ্বায়নের উপাদানগুলো কি কি। ধরা যাক আমি যদি পরীক্ষায় এরকম বলি যে বিশ্বায়নের উপাদানগুলি কি কি, 5টি উপাদানের নাম লেখো বা 2টি উপাদানের নাম লেখো, তো সেই দিক থেকে নিশ্চয়ই তোমাদের মনে থাকবে। তোমরা স্বাস্থ্যবিধি মেনে বাসায় নিরাপদে অবস্থান করবে এবং তোমার আশেপাশে যারা আছেন তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করবে। সে পর্যন্ত ভালো থেকো। আমি বিদায় নিচ্ছি। তোমাদের সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।